বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। পুরোপুরি সঠিক হিসেবটা নেই, কিন্তু বাংলাদেশের প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ দেশের বাইরে আছেন। কেউ কেউ সরকারি হিসেব ধরে 1 কোটি 20 লক্ষের মতো বলে থাকেন। এদের অনেকেই আছেন বৈধভাবে, আবার কেউ কেউ অবৈধভাবেও আছেন। অনেকেই বিদেশে স্থায়ীভাবে থাকতে চান, যাবার প্রক্রিয়াটা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এবং যারা গেছেন তারাও সবাই সব দেশে যে স্বস্তিতে শান্তিতে আছেন তেমনটা নয়। অবৈধভাবে যারা আছেন তারা তো নয়ই। অবৈধভাবে যারা আছেন, যেমন ধরা যাক যুক্তরাষ্ট্রের কথা, যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে তারা সবার ভিসা খতিয়ে দেখছে। আমরা জানি প্রবাসীরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখছেন, সবল রাখছেন। রেমিটেন্স আমাদের বৈদেশিক আয়ের একটা প্রধান, বলা যেতে পারে প্রধানতম উৎস। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কীভাবে ভূমিকা রাখতে পারেন, বিদেশে তারা কেমন আছেন। তারা অনেকেই আমরা জানি বিদেশে গিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু মূলধারা রাজনীতি তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারছেন না কেন, বা করলে তার উপকারিতা কি, তার অপকারিতা কি, এসব নানা বিষয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে, এবং তার দায় অনেকটা যারা যাচ্ছেন বাংলাদেশ থেকে তাদের, কখনো কখনো যেখানে যাচ্ছেন তাদেরও। এইসব নানা দিক নিয়ে আলোচনার জন্য দুজন আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হচ্ছেন আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রাজু মহাজন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু সর্বশেষ বুঝতে চাই যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আসলে বিভিন্ন দেশ থেকে যারা মাইগ্রেট করে গেছেন ইমিগ্রান্ট, তাদের অবস্থাটা কি, বা যারা ভিসা নিয়ে আছেন, বৈধ ভিসা নিয়ে আছেন, দেখা হচ্ছে যে বলা হচ্ছে যে এখন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, যাদের ভিসা আছে তাদেরকেও। সো কতটা স্বস্তি বা অস্বস্তির মধ্যে আসলে ইমিগ্রান্টরা আছেন বা বৈধ ভিসা তারা? ধন্যবাদ জুলুর ভাই, আপনার মাধ্যমে এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করছেন, যারা দেখছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যে প্রশ্নগুলি তুললেন যে কতটা স্বস্তিতে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই মুহূর্তে অস্বস্তিতে আছে সবাই কম বেশি। অনেকেই আছে সিটিজেন, অনেকে আগে একটা ধারণা ছিল যে আমি একবার সিটিজেন হয়ে গেলে আমি মোটামুটি সেফ। সেই কনসেপ্টটা ডোনাল্ড ট্রাম্প ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছেন বা বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছেন, প্রচুর প্রায় 55 মিলিয়ন ভিসা হোল্ডার আছেন ওয়ার্ল্ড ওয়াইড, আমেরিকায় থাকেন বা আসা যাওয়া করেন। তো এই যে 55 মিলিয়ন, ইটস এ হিউজ নাম্বার, তারা সবাই অস্বস্তিতে আছেন। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প উনি একটু পপুলিস্ট ধরনের পলিটিক্স করেন। একটা হলো যে ওনার যারা বেজ আছে সেই বেজকে খুশি করার জন্য উনি অনেক কাজ করেন, এটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হলো উনি যখন একটু কোনো বিপদে পড়েন তখন আবার এই বিপদের বিষয়টা ঘুরিয়ে দেওয়ার জন্য অন্য বিষয়ে সে এমনভাবে টুইস্ট করে ফেলে যাতে তার যে বেজ আছে বেজটা অন্যদিকে অ্যাটেনশন দেয়। যেমন এই ইমিগ্রেশন হলো তার একটা মানে দৃষ্টি ঘোরানোর জায়গা। কিছু হইলে সে ইমিগ্রেশনের উপরে একটু ধরপাকড় করে, ইমিগ্রেন্টদের উপরে একটু টাইট দেয়, ফলে এটা নিয়ে অনেক কি হয়। তবে ইন জেনারেল একটা কথা সংক্ষেপে বলি, সেটা হলো যে উনার বিষয়টা হলো যে যত গর্জে তত বর্ষে না টাইপের। যত কথা হয় দিন শেষে কাজ এত হয় না, কিন্তু কথারও একটা ইম্প্যাক্ট আছে, কথারও একটা ইম্প্যাক্ট আছে। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, আমাদের ওয়াশিংটন ডিসির যে পুলিশ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ। ওয়াশিংটন ডিসি একটা সিটি পুলিশ, এখানে উনি ফেডারেল ট্রুপস ডিপ্লয় করছে। এটা হলো যে ওনার বিরুদ্ধে যে এপস্টেইন কেস নিয়ে যে একটা বিষয় চলছে, এইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য। তো ওরকম ইমিগ্রেন্টরা ইন জেনারেল অস্বস্তিতে আছে, অনেকেই ভয়ে আছে, এবং অনেকের ভিসা বাতিল হচ্ছেও। এটা যে একেবারে হচ্ছে না তা না, হচ্ছে। তবে একেবারে সবার যে ভয় পাওয়ার কিছু আছে ব্যাপারটা তা না। আমি আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনি জানেন যে বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে নানাভাবে সচল রাখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আবার অনেকে সমুদ্রে পাড়ি দিয়ে বিদেশে যেতে গিয়ে মাঝপথে জীবনও দেন, অনেক কষ্ট করে তারা যান, অবৈধভাবেও কোথাও কোথাও বসবাস করেন। কিন্তু একটা জিনিস বড় সমস্যা যেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের একটা লিঙ্কেজ তৈরি করা যাচ্ছে না অনেক ক্ষেত্রেই। ইমিগ্রেশনের ইস্যু তো আছেই, বা মাইগ্রেশনের ইস্যু। এবং আমাদের প্রতিবেশী দেশ, আমরা ভারতের দিকেও যদি তাকাই, এনআরআইদের, নন রেসিডেন্ট ইন্ডিয়ানসদেরকে তারা যেভাবে ম্যানেজ করে, ফ্যাসিলিটেট করে, ব্যবহার করে, কাজে লাগায়, বাংলাদেশ আসলে সেই জায়গায় চরমভাবে ব্যর্থ। সো আপনার এক্সপিরিয়েন্স থেকে এবং আপনার দিক থেকেও যদি মিস্টার রাজু মহাজনের কাছে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আপনি করতে পারেন।
ধন্যবাদ জিল্লুর ভাই, আপনাকে শুভেচ্ছা এবং তৃতীয় মাত্রার দর্শকদেরকে শুভেচ্ছা। আমার বিজ্ঞ সহ আলোচক মিস্টার রাজু মহাজনকে শুভেচ্ছা। দেখেন, আসলে আমাদের দেশের যারা অভিবাসী বা যারা প্রবাসী শ্রমিক কর্মী, তারা সবসময়ই আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরা জানি যে আমাদের মতো দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে আমাদের রেমিটেন্স কি ভূমিকা রাখে, এবং সেই রেমিটেন্সের সোর্সটাই হলো কিন্তু আমাদের অভিবাসীরা। তো এখন পর্যন্ত আমাদের গভর্নমেন্টের কাছে যেটুকু হিসাব আমরা পত্রপত্রিকায় দেখি, 7.5 মিলিয়ন প্রবাসী আমাদের রয়েছে, এবং যার মেজর হলো মিডল ইস্টে, হ্যাঁ, এবং বাকিটা হয়তো ইউরোপ বা অন্যান্য দেশ মিলিয়ে আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশেও কিন্তু আপনার প্রায় 1,07,000-এর মতো বিদেশিরা বাংলাদেশে, আমাদের হোম মিনিস্ট্রির সোর্স অনুযায়ী 1,07,000-এর মতো বিদেশি নাগরিক বাংলাদেশে তারা কাজ করে নানা ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে। তো এই রেশিওটা যদি আমরা দেখি যে আমাদের দেশে বিদেশি নাগরিকের সংখ্যা যত, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কিন্তু প্রবাসী আমরা বিদেশে পাঠিয়েছি। এই যে লোকগুলো গেল, যারা বিদেশে কাজ করতে গেল, যারা আমার দেশের অর্থনীতিতে একটা বড় কন্ট্রিবিউশন করে, এবং যাদের টাকায়, যাদের পাঠানো রেমিটেন্সে আমরা বিদেশি ঋণ পরিশোধ করি, ফরেন ট্রেডে আমরা ইউজ করি, এবং আমাদের দেশে যে ডলার ফ্লো সেখানে আমরা এটা ইউজ করি। তো এই সমস্ত জায়গাটাকে রেগুলেট করার জন্য যে আইন দরকার ছিল এবং সরকারি পলিসি দরকার ছিল, সেইটা পর্যাপ্ত নয়। আপনি দেখেন আমাদের এই যে বৈদেশিক কর্মসংস্থান বা অভিবাসী আইন, এটা কত সালের আইন? 2013 সালের আইন। তো 2013 সাল থেকে কি বাংলাদেশের মানুষ বিদেশে যায়? তার মানে আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু এখান থেকে বোঝা যায় যে আমরা একটা বিষয়টাকে, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে কতটা অ্যাড্রেস করছি। এবং আপনি যদি আমাদের দেশের এই বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইন 2013-কে যদি আপনি স্টাডি করেন, এটা ইন্টারনেটে অ্যাভেলেবল, দেখবেন যে এটি কিন্তু আমার সময়ের চাহিদা পূরণ করছে না। অর্থাৎ যেই উদ্দেশ্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল, যাতে করে একটা নিরাপদ এবং ন্যায্য অভিবাসন হয়, যাতে করে এই রিক্রুটিং এজেন্সিসগুলো যারা আমাদের প্রবাসীদেরকে বাইরে অভিবাসনে সাহায্য করে, বা ওনাদের মতো যারা ইমিগ্রেশন লয়ার্স, তারা কোনো ইমিগ্রেন্ট বা অভিবাসন প্রত্যাশীকে প্রতারিত করছে কিনা ইত্যাদি বিষয়ে যে জবাবদিহিতা এবং রেগুলেশন ইত্যাদি দেখার জন্যই কিন্তু এই আইনটি দরকার ছিল। এবং সেই আইন দেখেন, আমাদের দেশের যে আমরা আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে অনেক লম্বা লম্বা কথা শুনি, ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আপনি দেখেন আসল জায়গায় কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। এবং আমাদের যে দূতাবাসগুলো বাইরে রয়েছে, এগুলো হলো ল্যাভিশ, তাদের ল্যাভিশ লাইফ এবং ল্যাভিশ তাদের অ্যাক্টিভিটিস, কিন্তু আমার ইকোনমির চাকাকে সচল করার জন্য। একটু আগে আমি ইনফরমালি বলছিলাম অ্যাটর্নি জনাব রাজু মহাজনকে, যে আমাদের যে বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে, তারা আমাদের অভিবাসীদের সাথে কি আচরণ করে। আমার অভিজ্ঞতা কিন্তু খুবই নেতিবাচক। আমি যখন বিদেশে যাই, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বহুবার গিয়েছি, যুক্তরাজ্যে বহুবার গিয়েছি, ইউরোপের বিভিন্ন দেশে আমি প্রবাসী শ্রমিকদের সাথে তাদের মেসে ঘুমিয়েছি, এবং আমি আপনার ইন্টারন্যাশনাল লেবার ল নিয়ে যারা কাজ করে তাদের সাথে কাজ করেছি, ট্রেড ইউনিয়নের সঙ্গে কাজ করেছি বিদেশে। তো আমার সেই অভিজ্ঞতা থেকে ট্রেড ইউনিয়ন, বিদেশি ট্রেড ইউনিয়ন আইন, বা আমাদের যে IOM, যে ইন্টারন্যাশনাল অফিস অফ মাইগ্রেন্টস যারা কাজ করে, সেখানকার কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। বলে আমার যে অভিজ্ঞতা সেটি হলো, আমাদের এমবেসিসগুলো বাইরে, তারা কিন্তু আমাদের প্রবাসীদের সাথে ন্যায্য আচরণটি করেন না। এবং আপনি যদি জনমত জরিপ করেন, আপনি জনমত জরিপ করলে বিদেশে গিয়ে ঘুরে ঘুরে যদি জনমত জরিপ করেন, আপনি কিন্তু উত্তরটা খুব একটা ভালো পাবেন না। ফলে এই জায়গাটা একটা বিরাট ক্রাইসিস। আমরা কিন্তু একটা এলিটিস্ট মেন্টালিটি নিয়ে আমাদের ফরেন পলিসিটাকে আমরা দেখি, কিন্তু প্রো পিপল মেন্টালিটিতে যে আমাদের ফরেন পলিসি এবং ইমিগ্রেন্টকে দেখা, অথবা আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বলে যারা আমরা, যাদেরকে রাজনীতিতে গাল ফুলিয়ে আমরা যারা বলি, রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা আসলে অনেক ক্ষেত্রে খুবই খুবই সংকীর্ণভাবে ট্রিট করি। আমি খারাপ কথা নাই বা বললাম, কিন্তু এই যে আমরা পলিটিক্সের নামে, অর্থাৎ গালভরা পলিটিক্সের নামে, চাপাবাজির পলিটিক্সের নামে আমরা দেশটাকে যে একেবারে ঠুনকো করে দিচ্ছি, এটি কিন্তু আমরা বুঝতে পারছি না। এটা আমাদের এই অভিবাসন এবং ইমিগ্রেন্ট ইস্যুতে যদি আমরা আরও গভীরে যাই এবং আমরা যদি ফ্যাক্ট ফাইন্ডিংস করি, আমরা কিন্তু বুঝতে পারবো। এবং আপনি দেখেন ব্যাংকিং সেক্টরে প্রবাসীরা যখন টাকা পাঠালে একটা সিম্বলিক এক ধরনের প্রণোদনা তাদেরকে দেওয়া হয়।
আপনি যদি মানিকগ্রামে অথবা ওয়েস্টার্ন ইউনিয়নে পয়সা পাঠান, আপনাকে কয়েক হাজার টাকা আপনি একটা বাড়তি পাবেন। এবং এইটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার বিশাল করা কিছু হয়, একটা দেখা অ্যাট দ্য সেম টাইম প্রবাসীদের পাঠানো টাকা ব্যাংকে কতটা সেফ, এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করা হয় না। এবং দিনে দিনে ব্যাংকগুলো হাই হাই ব্যাংক পরিণত হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের উপদেষ্টাদের কোনো কথা নাই, তারা বলেছিল সব টাকা পয়সা যেগুলো হুন্ডি ফুন্ডি হয়েছে তারা এগুলো নিয়ে অ্যাড্রেস করবে, দেখেন সব চুপচাপ আছে। শোনা যাচ্ছে, আমি জানি না সত্য মিথ্যা, শোনা যাচ্ছে বিটকয়েন দিয়ে নাকি এখনকার কর্তা ব্যক্তিরা এখনও নাকি তারা টাকা পাচার করছেন। তাহলে এই যদি অবস্থা হয়, তো প্রবাসীদের ভাগ্যে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ভাগ্যে কি ঘটবে? এই জুলাই অভ্যুত্থান আসলে কি দিল এই রেমিটেন্সের জগতে বা অভিবাসনের জগতে? এই হতাশা আমি মনে করি রেমিটেন্স যোদ্ধাদের মতো আমারও। এবং সে কারণেই আজকে যে বিদেশে গেলে আমাদের রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যখন ধাওয়া খাচ্ছেন, এ থেকে বোঝা যায় যে বিদেশে আসলে আমাদের অভিবাসীরা কীরকম পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। মিস্টার রাজু মহাজন, আপনি শুনছিলেন অ্যাডভোকেট চৌধুরীর বক্তব্য এবং একটা ওভারঅল তার পারসেপশন বা একটা পিকচার তিনি দাঁড় করাবার চেষ্টা করেছেন। সো আপনার কি মনে হয় ওনার কথার প্রেক্ষিতে আপনি কোনো কিছু অ্যাড্রেস করতে চান, না আমি অন্য প্রশ্নে যাব? একটু অ্যাড্রেস করতে চাই অন্য প্রসঙ্গে যাওয়ার আগে। অ্যাডভোকেট চৌধুরী উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য অ্যাডভোকেট। তো ওনার সঙ্গে একটু অ্যাড করি, সেটা হলো রেমিটেন্স তো আছেই, রেমিটেন্সের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক সুবিধা আছে। আমাদের যারা ম্যান পাওয়ার তারা এতটা স্কিলড না, কিন্তু আমাদেরকে একটু রেমিটেন্সের বাইরেও চিন্তা করতে হবে। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, আমাদের এই আমেরিকায় অনেক গ্রোসারি স্টোর আছে, বাংলাদেশি গ্রোসারি স্টোর বা ইন্ডিয়ান গ্রোসারি স্টোর। এখানে বাংলাদেশের অনেক ধরনের যে মুড়ি, মশলা, চাল, ডাল এগুলি পাওয়া যায়। তো এগুলি সব শুধু আমাদের এই বাংলাদেশি গ্রোসারি স্টোর বা ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে যারা বড় বড় কোম্পানি আছে, যেমন ধরেন স্কোয়ার বা এরকম যারা এই যে এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রডিউস করে, তারা কিন্তু ধরেন এখানে একটা বড় ওয়্যার হাউস করে, এবং মশলা যে শুধু আমরা যারা বাংলাদেশিরা বাংলাদেশি যেরকম মশলা খাই এটা না খেয়ে, না তৈরি করে, যে ধরেন মেইন স্ট্রিম যারা আমেরিকান, এখানকার যারা হোয়াইট, ব্ল্যাক, স্প্যানিশ, তারাও তো মশলা খায়, তারাও তো রান্না বান্না করে। আমরা যদি একটু বিগার মার্কেটে চিন্তা করি এবং এখানে বাংলাদেশি যারা ব্যবসায়ী আছে তারাও পার্টিসিপেট করবে, আবার আমেরিকান যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে তারা পার্টিসিপেট করে, দুই পক্ষ মিলে যদি ধরেন একটা কনসোর্শিয়াম টাইপের করা যায়, যদি এখানে একটা বড় ওয়্যার হাউস করা যায়, তাহলে কিন্তু আমরা বড় একটা মার্কেটে যেতে পারি। কারণ শ্রমভিত্তিক যে রেমিটেন্স, এটা কিন্তু খুবই মানে একজন শ্রমিক যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় তাহলে কিন্তু টাকাটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা খুবই টেম্পোরারি একটা মার্কেট। কিন্তু আমরা যদি একটা বিগার মার্কেটে, ইউরোপিয়ান মার্কেট, আমেরিকান মার্কেটে, যে এগ্রিকালচারাল প্রোডাক্টের একটা হিউজ ডিমান্ড আছে। যেমন ধর আরেকটা এক্সাম্পল দিই, বাংলাদেশ প্রচুর আম প্রডিউস হয়। এই আমগুলি যদি আমরা অর্গানিক আম তৈরি করে সরাসরি আমেরিকা এক্সপোর্ট করতে পারি, এখানকার যে নামকরা যে বড় বড় এক্সপেন্সিভ যে গ্রোসারি স্টোর আছে, তাদের কাছে কিন্তু এই এগ্রিকালচারাল প্রোডাক্টের, অর্গানিক প্রোডাক্টের একটা হিউজ ডিমান্ড আছে। তো এই বিষয়গুলো আমি জাস্ট তৃতীয় মাত্রার মাধ্যমে, আপনার মাধ্যমে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে, উদ্যোক্তা আছে, তাদের কাছে এই ইনফরমেশনটা দিতে চাই যে শুধুমাত্র আমাদের মার্কেট কিন্তু প্রবাসী বাংলাদেশিরা, একটা বিশাল মার্কেটে চাইলে আমরা ঢুকতে পারি। এবং আমেরিকা হলো ব্যবসা করার জন্য স্বর্গরাজ্য, আপনারা যদি ব্যবসা করতে চান। যদি ভাই এটুকুই অ্যাড করার চেষ্টা করছি। আমি জাস্ট একজন অ্যাটর্নি হিসেবে আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে মাইগ্রেট করতে চাইছেন বা ইমিগ্রান্ট হিসেবে নিজেদেরকে দেখতে চাইছেন, তাদের সঙ্গে অন্যান্য দেশের যারা এই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দেশে মাইগ্রেট করতে চাচ্ছেন, পার্থক্যটা কি? অথবা যারা ধরেন স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন, অথবা যারা কাজ করতে যাচ্ছেন, মাইন্ডসেটে কোনো পার্থক্য দেখেন আপনার সবার একই রকম, বা আলাদা কোনো সমস্যা তারা ফেস করেন কি না, যেটা বাংলাদেশি বলে সেরকম কিছু আছে কি না? মানে প্রস অ্যান্ড কনস, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সেটাও একটু বুঝতেছি আপনার কাছ থেকে। আচ্ছা, মাইন্ডসেটে বিশাল পার্থক্য আছে, এবং এটা নিয়ে আলোচনা করতে গেলে একটু বাংলাদেশিদের নামে বদনাম করতে হবে। আমি দুঃখিত, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি আমি বলে দুঃখ প্রকাশ করছি আগেই। মাইন্ডসেট একটা বিশাল পার্থক্য আছে। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ফার্মে যত ক্লায়েন্ট আছে, এটার ভিতরে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ক্লায়েন্ট হলো আফ্রিকান কন্টিনেন্টের বিভিন্ন দেশে আছে, বিশেষ করে ঘানা, নাইজেরিয়া আমার প্রচুর ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ায় আমার প্রচুর ক্লায়েন্ট আছে, ইরানিয়ান প্রচুর ক্লায়েন্ট আছে আমার। তো ধরেন আমি সাধারণত এইভাবে বলি যে একজন বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে গেলে আমার যতটুকু কষ্ট হয়, ওই কষ্ট দিয়ে আমি 4 জন আফ্রিকানের কাজ করতে পারি। ওই কষ্ট দিয়ে আমি 6-7 জন ইন্ডিয়ানদের কাজ করতে পারি। এর কারণ হলো, আমি একটু উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন একজন ইন্ডিয়ান যখন আমার কাছে আসে, সে জানে যে আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি যা যা চাই সে তার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করে। কারণ যখনই আমি কোনো একটা কেস সাবমিট করবো, সেটা কোর্টে করি বা সেটা আমেরিকান যে এজেন্সি আছে, ইউএসসিআইএস বলে, যেটা ফেডারেল এজেন্সি যারা ইমিগ্রেশন ডিল করে, তাদের তো একটা চেক লিস্ট আছে, একটা চার্ট আছে যে এই কেসের জন্য এই ডকুমেন্ট দিতে হবে, এই ইনফরমেশন দিতে হবে।
এখন যখনই একজন ইন্ডিয়ান ক্লায়েন্ট হয় বা ইরানি ক্লায়েন্ট হয়, আফ্রিকান ক্লায়েন্ট হয়, তারা আমার কথা শুনে, আমি যা বলি এটা মেনে নেয়। সে তার সাধ্যমতো চেষ্টা করে। কিছু কিছু ইনফরমেশন হয়তো আছে, কিছু ডকুমেন্ট আছে সে কালেক্ট করতে পারছে না, দ্যাটস ফাইন, এটা হইতেই পারে। কিন্তু বাংলাদেশিদের শুরুতেই মেন্টালিটি হলো আমি কোনো ডকুমেন্ট দিব না। এখন আমরা যদি ডকুমেন্ট না দিই তাহলে তো এই কেসটা অ্যাপ্রুভ হবে না। তারপরে আরেকটা মেন্টালিটি হলো যে ফেক ডকুমেন্ট দেওয়ার একটা মেন্টালিটি আছে, এটা খুবই আমাদেরকে খুব পেইন দেয়। এই যে ডক্টর চৌধুরী, অ্যাডভোকেট চৌধুরী যেটা বললেন না, যে কোনো একজন অ্যাটর্নি যদি ভুল করে, সেই ভুলের জন্য কিন্তু আমাদেরকে বিশাল পেনাল্টি দিতে হয়। আমাদের এই ভুলের পেনাল্টি দেওয়ার জন্য একটা ইন্স্যুরেন্স কিনতে হয়, এবং এটা খুবই এক্সপেন্সিভ ইন্স্যুরেন্স। আমাদের যে বার অ্যাসোসিয়েশন, এটা খুবই স্ট্রিক্টলি আমাদের সবকিছু মনিটর করে। যেমন আমার যে ব্যাংক অ্যাকাউন্ট, যে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, এইটা কিন্তু অলওয়েজ বার অ্যাসোসিয়েশনের সাথে কানেক্টেড। আমার অ্যাকাউন্ট তারা চাইলে মনিটর করতে পারে, সবসময় যে করে তা না, কিন্তু তারা চাইলে মনিটর করতে পারে যে আমি কোন ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা নিচ্ছি, সেটা কোথায় পে করতেছি, তারা মনিটর করতে পারে। এই কারণে আমি অ্যাজ এ অ্যাটর্নি আমাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়, অনেক বেশি সচেতন থাকতে হয় যে কি ডকুমেন্ট দিচ্ছি। আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট যারা, তাদের ভিতরে একটা কমন টেন্ডেন্সি হলো ফেক ডকুমেন্ট তৈরি করে দিয়ে দেয়। এখন চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটিতে তারা ফেক ডকুমেন্ট তৈরি করে দিয়ে দিচ্ছে। এখন এটা যখন আমি টের পাই, আমি বলি যে না ভাই, এই ডকুমেন্ট আমি দিতে পারবো না, কারণ আপনার কেস তো অ্যাপ্রুভ হবেই না, উল্টা আমার লাইসেন্স আমি হারাইতে পারি আপনার কারণে। তো মেন্টালিটিতে একটা বড় বিষয় আছে, শিক্ষা একটা বড় ব্যাপার। যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আপনারা জানেন কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিল যে বাংলাদেশ থেকে যারা হাই স্কুল গ্রাজুয়েশন করে, মানে 12 গ্রেড শেষ করে, তাদেরটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের 7 গ্রেডের। এটা কিন্তু আমি সচরাচর দেখি। আমাদের যারা ক্লায়েন্ট, যারা ইয়াং এখানে আমেরিকায় পড়াশোনা করতে আসে, তারা কিন্তু মানে সত্যি কথা বলতে ওরকম বেসটা ঠিক নাই, তারা এডুকেশনটা ঠিক নাই। তারপরে আমাদের কিছু কমিউনিটি মেম্বার আছে আমেরিকায় থাকে, নিউ ইয়র্ক বা এরকম বড় জায়গায়, তারাও মানুষদেরকে মিসলিড করে। আমি অনেক রিকোয়েস্ট করি যে ভাই আপনারা পারলে উপকার করেন, ডেফিনেটলি ইটস গুড, না পারলে মিসলিড করেন না, তারাও মিসলিড করে। কাজে আপনার যেটা যে প্রশ্নটা, যে জি। মানসিকতা একটা বিশাল জায়গা আছে, শিক্ষায় বিশাল ব্যবস্থা আছে, কমিউনিটির ইনভলভমেন্টের ব্যাপার আছে। এবং অ্যাডভোকেট চৌধুরী যেটা বলেন, বাংলাদেশ সরকারেরও উচিত এই বিষয়ে সচেতন হওয়া। কারণ বাংলাদেশ থেকে যখন একজন মানুষ প্রতারিত হয়ে এই যে ভূমধ্য সাগরে ডুবে মারা যাচ্ছে বা আমেরিকায় অবৈধভাবে আসছে, এটা কিন্তু বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্ষতি, রেপুটেশন ক্ষতি। কাজে এদিকে বাংলাদেশ সরকারেরও উচিত একটু অ্যাটেনশন দেয়। হাসান তারিক চৌধুরী। হ্যাঁ, ধন্যবাদ। মিস্টার মহাজন অনেক খুব ভ্যালুয়েবল সাপ্লিমেন্ট করেছেন। বিশেষ করে আমাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে যে রেমিটেন্সের বিজনেস মার্কেট, লেবার বেজ মার্কেট, আমরা বিশ্বাস করি যে এটা তো খুবই টেম্পোরারি এবং খুবই ভালনারেবল। বাট অ্যাট দ্য সেম টাইম এই বিজনেস মার্কেটে আমাদের এই দিক থেকে কিছু লিমিটেশন আছে। আমরা অতীতে যেটি দেখেছি, এখানে কিন্তু করাপশনকে বেস করে এক ধরনের মনোপলির কারণে সাম কোম্পানি, তারা আমেরিকান অ্যাগ্রো মার্কেটে তারা আর কাউকে ঢুকতে দেয় না আমাদের দেশের প্রোডাক্ট। এখন কনসোর্টিয়াম করার জন্য যেটা লাগে, সেটার জন্য লাগে গভর্নেন্স। আনফর্চুনেটলি আমাদের দেশে এখন এই গভর্নেন্সটা নাই। আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশে গুড গভর্নেন্স ফিরে আসে, এবং এই জায়গায় যদি, অর্থাৎ আমাদের ফরেন ট্রেডের ক্ষেত্রে যদি গভর্নেন্স এবং নেগোসিয়েশন হয়, তাহলে পরে আপনি যে জায়গাটা বললেন সেটা হয়তো সম্ভব হতে পারে, এবং সেইখানে এই ধরনের আমাদের তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠানরাও প্রমোটার হিসেবে একটা ভূমিকাও রাখতে পারে বলে আমরা বিশ্বাস করি। প্রশ্ন হলো যে আমাদের এখন যে ভয়টা কাজ করছে, আমরা যারা এশিয়ানরা এই পশ্চিমে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা ইউরোপে অভিবাসনের জগতে, অর্থাৎ ইমিগ্রেশন সিস্টেম এবং ইমিগ্রেশন লজ, সেইখানে আমরা কোনো লিগ্যাল ডিসপ্যারিটি বা লিগ্যাল হ্যারাসমেন্টের মধ্যে, মানে স্টেট, ফ্রম দ্য স্টেট, আমরা কোনো ডিসক্রিমিনেশনের মধ্যে পড়ছি কিনা ইন টার্মস অফ ন্যাচারাল জাস্টিস, এই ধরনের একটা স্ক্যারসিটি কিন্তু আছে। তো আপনারা যারা ওখানে প্র্যাকটিস করেন, আমরা এখান থেকে আমাদের এই পার্সপেক্টিভটা বুঝবো না, কিন্তু আমাদের বন্ধুরা বা আমাদের বাচ্চা কাচ্চারা যারা ওখানে যাচ্ছে, তারা কিন্তু সেই আতঙ্কের মধ্যে পড়ে গেছে। এইটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করেন, এটা আমাদের বোঝা দরকার, কারণ এইটা তো একটা ইন্টারন্যাশনাল লিগ্যাল সিস্টেমেরই পার্ট। জি, মিস্টার রাজু মহাজন। জি, ধন্যবাদ। না, ডিসক্রিমিনেশন তেমন কিছু নাই। বিশেষ করে যারা ফরেন পার্সন আমেরিকায় থাকে, সে যে পারপাজে আসুক, বিজনেস করার পারপাজে আসুক বা পড়াশোনা করতে আসুক বা ভিজিট করতে আসুক, এমনি মানে যেটা বললাম যে বর্তমান সময়টা একটু খারাপ, আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট, ওনার পলিসিগুলো একটু অ্যান্টি ইমিগ্রেশন পলিসি, বাট ইন জেনারেল লিগাল সিস্টেম কিন্তু খুবই ফেয়ার। এবং আমি যখন যেটা বললাম যে আফ্রিকান একজন ক্লায়েন্টকে যখন আমি রিপ্রেজেন্ট করি, তখন আমি যখন কোর্টে যাই, তখনও জাজ আমাকে যেভাবে ট্রিট করবে, আমি যদি বাংলাদেশে I am not talking that. I am talking if the policy is anti-immigration, how the law will comply. কারণ আপনি তো লয়ের মধ্যে একটা ডিসক্রিমিনেশন চলে আসে, রাষ্ট্র যেখানে ইমিগ্রেশন বিরোধী, আর আমি
ওই ইমিগ্রেশন হলো মানবাধিকারের অংশ। আমি আমি একজন মানুষ হিসেবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আওতায় আমি বিভিন্ন দেশে, আমি যদি ক্রিমিনাল না হই, আই হ্যাভ দ্য হিউম্যান রাইটস টু সিক দ্য ইমিগ্রেশন, সো আই ক্যান ইমিগ্রেট। তো এই জায়গায় স্টেট যদি অ্যান্টি ইমিগ্রেন্ট হয়, সো এটা তো লিগাল ডিসক্রিমিনেশন তো ইমপ্লয়েডলি ইজ কামিং। এই জায়গাটা দ্য ওয়ে ইউ অ্যাড্রেস, আমি সেটা আমাদের বোঝা দরকার। এইটা আমি একটু আপনার সাথে মানে একটু ডিসএগ্রি করি, দুঃখিত। যে এখন বিষয়টা হলো যে সরকারি যে পলিসি এটা, কারণ একজন প্রেসিডেন্ট সে যে দলের হোক, ডেমোক্র্যাট হোক রিপাবলিকান হোক, সে তার তো ভোট নিয়ে চিন্তা করে, দিন শেষে তাকে ভোটে জিততে হবে, তার যে বেস তারা ইমিগ্রেশন পছন্দ করে না, কাজে সে এই পলিসি নিবে। এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট আপনারা জানেন উনি খুবই পপুলিস্ট প্রেসিডেন্ট, উনি করে। এখন এইগুলো আসলে আমাদেরকে মেনে নিতে হবে। যেমন কিন্তু এখন কোশ্চেন হলো যে এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করবো, দ্যাটস দ্য পয়েন্ট। যেমন ধরেন আমরা জানি বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, বর্তমান প্রেসিডেন্ট তারা খুবই বিজনেস ফ্রেন্ডলি, তারা হিউম্যানিটেরিয়ান বিষয়গুলিকে অতটা গুরুত্ব দেয় না, যেটা ডেমোক্র্যাটরা দেয়। এই কারণে যেমন ধরেন আগে অ্যাসাইলাম সিকাররা অনেক বেশি বেনিফিট পেত, এখন অ্যাসাইলাম সিকাররা বেনিফিট পাচ্ছে না বললেই চলে। জাজরাও এখন খুবই কড়া, কারণ তাদের উপরও নির্দেশ আসছে, তারা খুবই কড়া হয়ে গেছে। কিন্তু এখন যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু বিজনেস ফ্রেন্ডলি, তারা যেমন ধরেন এই যে ট্যারিফ দিচ্ছে বা অন্যান্য বিষয়গুলো দিচ্ছে, এখন আমাদেরকে এইটার বেনিফিট নিতে হবে। আমরা একটা খারাপ সময় আছি, এটা মেনে নিতে হবে। এই খারাপ সময়টাকে কিভাবে আমরা আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারি সেই দিকে অ্যাটেনশন দিতে হবে। এবং সেইখানে আমার মনে হয় যে যারা এন্টারপ্রেনর, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু খুবই বিজনেস ফ্রেন্ডলি, এবং বিদেশ থেকে যদি কেউ আমেরিকায় ইনভেস্ট করতে চায় তাদেরকে তারা খুবই ওয়েলকাম করছে। কাজে ইনভেস্টমেন্ট বেসড ইমিগ্রেশনে আমি কোনো চ্যালেঞ্জ তো দেখি না, বরং আমি দেখি যে বেশ ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট এখনো আছে। So if there is Islamophobia and investor is belongs to the Muslim community, so এখন দুইজন ইনভেস্টর আছে, একজন হলো নন মুসলিম, একজন মুসলিম, and the question lies যে এখানে একটা ইসলামোফোবিয়া আছে। এইরকম একটা প্রেক্ষিতে আপনার ধরেন যেই দেশে প্রেসিডেন্ট বদলানোর সাথে সাথে জাজ পাল্টে যায়, এটা তো আপনি জানেন যে লিগাল সিস্টেমে পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হয়, তো এইটার একটা প্রচ্ছন্ন প্রভাব অভিবাসন ব্যবস্থায়, মার্কিন আইন ব্যবস্থায় কি পড়ে না? ন্যাচারালি এই কোশ্চেন তো এসেই যায়। ইসলামোফোব আমি বলবো যে ধরেন এখন থেকে 10 বছর আগেও যতটা ছিল, বিশেষ করে 9/11-এর পর থেকে পরবর্তী 10-15 বছর বেশ সিভিয়ার ছিল, খুবই সিভিয়ার ছিল। এবং ইসলামোফোবটা কিন্তু মূলত পাবলিকের ভিতর বেশি ছিল, সরকারি পর্যায়ে তো আর ওইভাবে সরাসরি ডিসক্রিমিনেট করতে পারে না। এমনকি ধরেন যে ডোনাল্ড ট্রাম্প, তিনি নির্বাচিত হওয়ার পরে প্রথম যে বিদেশ সফর করলো, সেখানে তো সে যে মিডল ইস্টে গেল, এবং আমরা দেখি মিডল ইস্টের রাজাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। মিডল ইস্ট থেকে প্রচুর ইনভেস্টমেন্টও আসছে, আমেরিকাও ইনভেস্ট করছে। সরকারি পর্যায়ে ইসলামোফোব ওইভাবে কম কম্পারেটিভলি, পাবলিকের ভিতরে আগে ছিল, ইদানিং বেশ কম। আমি বলবো ইসলামোফোবটা এখন ওইভাবে নাই। 9/11-এর পরবর্তী 10 বছর বেশ ছিল, এখন বেশ কমে আসছে। কাজে অ্যাজ এ মুসলিম আমার মনে হয় না কেউ ডিসক্রিমিনেশন শিকার হবে। রিগার্ডিং দ্য প্যালেস্টাইন ইস্যু, যেটা আমরা পত্রিকায় পড়ি, যে প্যালেস্টাইনকে কোনো যদি ফেসবুকে গাজার জেনোসাইডকে কেউ যদি লাইক দেয় কোনো স্টুডেন্ট, হি উইল বি ফায়ার্ড। এই যে ক্যাম্পেইনটা আছে, হোয়াট ইজ দ্য লিগাল অ্যাসপেক্ট অন দ্যাট? এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এইটা নিয়ে আমরা খুবই ফাইট। আমরা বলতে অ্যাজ এ মেম্বার একটা অ্যাসোসিয়েশন আছে আমাদের, এটা হলো আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন, এলা বলি, AILA। এলার পক্ষ থেকে আমরা খুব একটা ভালো ফাইট দিচ্ছি। এর বাইরে আমাদের বাইরেও অনেক অর্গানাইজেশন ফাইট দিচ্ছে, কারণ এখানে ফ্রিডম অফ এক্সপ্রেস, যেটা ফ্রিডম অফ ইনফরমেশন, যেটা আমেরিকার একেবারে ফান্ডামেন্টাল রাইট, মত প্রকাশের স্বাধীনতা, এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে সরাসরি ভায়োলেট করছে। যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক, একটা ইমিগ্রেন্ট হোক, একজন ভিজিটর হোক, আমেরিকার আইন কিন্তু আমেরিকার ল্যান্ডের সবার ক্ষেত্রে প্রযোজ্য। সে কি লিগাল নাকি ইলিগাল, এটা কোনো কিছু ডিসক্রিমিনেট করা যাবে না। কাজেই একজন মানুষ যদি প্যালেস্টাইনের পক্ষে কথা বলে, সেইটার জন্য যদি তার ভিসা বাতিল হয়, এটা সরাসরি তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যে রাইট, মত প্রকাশের স্বাধীনতাকে ইনফ্লুয়েন্স করছে। যে কারণে আপনারা জানবেন যে প্যালেস্টাইনিয়ান একজন অ্যাক্টিভিস্ট, ওনাকে কিন্তু অ্যারেস্ট করেছিল, পরবর্তী ওনাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমাদের যে জুডিশিয়াল সিস্টেমের কারণে। সম্ভবত খলিল, আমি পুরো নামটা ভুলে গেছি। তো তো এইটা একটা খুবই অনগোয়িং একটা প্রসেস, এবং এইটা বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের আমার দৃষ্টিতে খুবই খারাপ একটা উদ্যোগ। এবং এটা আসলে কোনো পজিটিভ কিছু দিবে না, তাদেরও মানে তাদের যে পলিটিক্যাল যে এজেন্ডা, সেখানেও পজিটিভ কিছু দিবে না। এবং আমেরিকায় কিন্তু লেটেস্ট একটা জরিপ, সম্ভবত 2-3 সপ্তাহ আগে আমি দেখছিলাম যে 53% মানুষ আমেরিকার যে প্যালেস্টাইন ইস্যুতে, গাজা বিষয়ে তাদের যে পলিসি, এটা সরাসরি বিরোধিতা করছে। কিন্তু আপনারা আবার একই সঙ্গে জানেন যে এখানে একটা হিউজ ইসরায়েলি লবি আছে, তাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা ইলেকশনের সময় প্রচুর ফান্ডিং করে, কাজে ওইটারও একটা ইম্প্যাক্ট আছে। আপনি জানেন আমেরিকান ইলেকশন প্রসেস তো খুবই টাকা পয়সা
দিয়ে হয় আর কি। কাজেই এই ইটস ইজ এ ভেরি ভ্যালিড কনসার্ন, এইটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা ইটস অনগোয়িং প্রসেস এবং এই ফাইটটা আমাদেরকে জারি রাখতে হবে। আমি মিস্টার রাজু মহাজন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে যাবার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে কারেন্ট যে সিনারিও, তাতে যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, যারা ওখানে সার্ভিসে আছে নানা ধরনের নানা ফর্মে, তাদের জন্য কোনো পরামর্শ, যারা খানিকটা অবৈধভাবে আছে, আমি জানি না এখন সংখ্যায় কী পরিমাণ, তাদের জন্যে, এবং যারা ইমিগ্রান্ট বা ইমিগ্রান্ট হতে চায়, মাইগ্রেট করতে চায়, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? একটু বিস্তারিত আলোচনা আমি শুনবো। তার আগে হাসান তারিক চৌধুরীর কাছে আমি প্রশ্নটা করতে চাই, অ্যাজ এ পলিটিশিয়ান, আপনি যেহেতু পলিটিক্সও আছেন, আমরা দেখি আমাদের লোকজন দেশের বাইরে গেলে নানান সমিতি করে, জেলা ধরে উপজেলা ধরে, এবং একই জেলার হয়তো 3-4টা সমিতি আছে, পলিটিক্সও করে, তারা রাস্তায় ওখানে র্যালি করছে, নানা রকমের কর্মসূচি করছে, এগুলো কিন্তু নানা রকমের সমস্যা হয়। মিডল ইস্ট হয়েছে, আপনি জানেন যে এই গত অভ্যুত্থানের সময় পরে আমাদের সরকার প্রধানের উদ্যোগে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। সো এই 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 প্রবণতাটা আসলে দেশের জন্য কতটা কল্যাণকর, এটা আমি আপনার কাছে পরে আসছি এই প্রশ্নের উত্তর শুনতে। মিস্টার রাজু মহাজন। ধন্যবাদ। এইটাও আমাদের কমিউনিটির একটা বড় ইস্যু। থ্যাংক ইউ এই বিষয়টা তোলার জন্য। একজন ইমিগ্রেন্ট যখন আমেরিকায় আসে, যেভাবে আসুক, সে স্টুডেন্ট ভিসায় আসুক, সে ভিজিট ভিসায় আসুক, সে ফ্যামিলির মাধ্যমে আসুক, বা সে সাউথের বর্ডার ক্রস করে আসছে অবৈধভাবে, যেভাবেই আসুক, সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো ইনফরমেশন। কারণ এটা যেহেতু ল্যান্ড অফ ল, দিন শেষে আমরা যাই করি আমাদেরকে আইনের ভিতরে থেকে করতে হবে, এবং আইন কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। বিশেষ করে ইমিগ্রেশন ল, বিশেষ করে রিপাবলিকানদের আমলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিবর্তন হয়। তো সবচেয়ে বড় যেটা দরকার, ইনফরমেশন দরকার। এবং বর্তমান তো অবাধ ইনফরমেশন প্রবাহের যুগ। ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও পাওয়া যায়, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। কাজে সবার প্রতি আমার একটা ওপেন রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটু ঘাটাঘাটি করেন, একটু খোঁজ খবর নেন, আপনি যে ক্যাটাগরিতেই থাকেন। দিন শেষে আমরা সবাই এখানে একটা সুখী সুন্দর জীবনযাপন করতে চাই। সুখী সুন্দর জীবনযাপনের জন্য আপনাকে আমেরিকার যে জুডিশিয়াল প্রসেস, এটার ভিতর দিয়ে যেতে হবেই। এবং এটার জন্য আপনাকে যত বেশি ইনফরমেশন আপনি জানবেন, যত বেশি বুঝবেন, তত আপনার জন্য ভালো। কাজে ওখানে একটু অ্যাটেনশন দেন। অনেকেই আছে তারা ইচ্ছা করেই জানতে চায় না, আমার কাছে মনে হয় যে ইচ্ছা করে, বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা আছে, তারা তো বেসিক ইংলিশ জানে, তারা তো বেসিক পড়াশোনা করতে পারে, গুগলে সার্চ দিলেই তো অনেক কিছু আছে। কাজে আমার প্রথম সাজেশন হলো একটু ইনফরমেশন জেনে নেন, এগুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে প্লিজ টেক ইট সিরিয়াসলি। কোনো একটা কারণে আমাদের ভিতরে একটা ধারণা জন্মাইছে যে ও একবার যেহেতু আমেরিকায় চলে আসছি, আমাকে আর কেউ কিছু করতে পারবে না। সাধারণত আমেরিকায় যারা আসে তারা সবাই থেকে যায়। আমিও স্টুডেন্ট ভিসা আসছিলাম 2011 সালে, আমিও থেকে গেছি, আমার মতো সবাই থেকে গেছে। ইটস গুড, থেকে যাওয়াটা দোষের কিছু না, কিন্তু প্লিজ টেক ইট সিরিয়াসলি। ইটস এ প্রসেস, প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। যে কারণে, যেটা একটু আগে যে উদাহরণ দিচ্ছিলাম, যে আফ্রিকানরা অনেক, বিশেষ করে ইরানিয়ানরা খুবই শিক্ষিত, তারা খুবই আইন কানুন মানা টাইপের জাতি। তারপর ইন্ডিয়ানরা, তারা খুব আইন কানুন মানে। তো এই যে বিষয়গুলি আমাদেরকেও আইন কানুন জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। প্লিজ টেক ইট সিরিয়াসলি, ইটস নট ইজি। আপনি যদি মনে করেন যে আপনি একবার চলে আসছেন, কাজেই আপনাকে আর কেউ কিছু করতে পারবে না, ইটস নট রাইট। বর্তমান প্রেসিডেন্ট আপনারা জানেন যে খুবই হকিশ টুয়ার্ডস ইমিগ্রেশন, এবং ভবিষ্যতে যে এর চেয়েও খারাপ কেউ আসবে না, এর চেয়েও স্ট্রিক্ট কেউ আসবে না, আমরা তো জানি না, আমরা জানি না ভবিষ্যতে কি হবে। কাজে প্লিজ টেক ইট সিরিয়াসলি। যেমন আমাদের ভিতরে অনেকে টেন্ডেন্সি কাজ করে, আমরা যে সরকারি যে হেলথ ইন্স্যুরেন্স আছে, যেটা আমরা আসলে অ্যাজ এ ইমিগ্রেন্ট, মানে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আমরা এটার জন্য এলিজিবল না, আমরা অনেকে ইন্স্যুরেন্স নেই। আমি নিতে নিষেধ করি, আমি অনেকে বার্ন করি, এর কারণে অনেকে আবার আমার বদনামও করে যে আমি একটু এইসব বেনিফিট নিতে নিষেধ করি। কিন্তু ইটস বেটার টু বি সেফ দেন সরি, তাই না? আপনাকে সেফ থাকতে হবে। ভবিষ্যতে আপনি সিটিজেন হওয়ার পরে বেনিফিট নেন, কোনো সমস্যা নেই, এদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো, যারা এক্সপার্ট তাদের ওপিনিয়ন নেন প্লিজ। আপনার যদি লিগ্যাল সাহায্য দরকার, আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলেন, কারণ তারা এই বিষয়ে শিক্ষিত, তারা এই বিষয়ে লাইসেন্স প্রাপ্ত। আপনার কমিউনিটির একজন বড় ভাই, উনি হয়তো অন্য বিষয়ে এক্সপার্ট, তার সঙ্গে সেই বিষয়ে কথা বলেন, এক্সপার্টের ওপিনিয়ন নেন। আপনি যদি অসুস্থ হন, একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করেন, আমেরিকান ডক্টরের সঙ্গে। আপনি যদি আপনার যদি কোনো অ্যাকাউন্টিং রিলেটেড হেল্প লাগে, একজন সিপিএ এর সাথে কন্ট্যাক্ট করেন। আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে এক্সপার্টদের কাছে আমরা যেতে চাই না, একটু খরচ বেশি হয়, আই টোটালি আন্ডারস্ট্যান্ড, কিন্তু দিন শেষে আপনার 2 টাকা সেভ করতে গিয়ে আপনার যদি 10 টাকার ক্ষতি হয়, এটা আপনার জন্য খারাপ হবে। আরেকটা বিষয় হলো যে আমরা এজ এ কমিউনিটি, আমরা একে অন্যকে হেল্প করতে চাই না। আমাদের ভিতরে ডিভাইডেশনটা খুব হাই। আমরা পলিটিক্যালি ডিভাইডেড, আমরা রিলিজিয়াসলি ডিভাইডেড, আমরা এমনকি জেলা ভিত্তিক ডিভাইডেড। আমি একটা কথা প্রায় বলি যে
আমি তো মোটামুটি কমিউনিটির সঙ্গে ইনভলভ, বাংলাদেশি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, অনেক কমিউনিটি। যত যতজন বাংলাদেশি আমেরিকায় থাকে তার চেয়ে 10 গুণ বেশি ইন্ডিয়ান আমেরিকায় থাকে। প্রতি বছর আমাদের বাংলাদেশি যতগুলি পিকনিক হয়, যতগুলি অ্যাসোসিয়েশন হয়, যতগুলি এই সভা সমাবেশ হয়, ইন্ডিয়ানরা তাদের 10 ভাগের 1 ভাগও করে না। আমরা এত বেশি পিকনিক করি, মানে জেলা ভিত্তিক পিকনিক, উপজেলা ভিত্তিক পিকনিক, ইউনিয়ন ভিত্তিক পিকনিক, এই যে বিভাজনটা, এই বিভাজনটা আমাদেরকে উইক করে দিচ্ছে, আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আই আন্ডারস্ট্যান্ড যেটা একদিনে হবে না, এমন না যে আমি আজকে বললাম সাথে সাথে একবার সমাধান হয়ে গেল, বা আমি নিজেও যে একেবারে ধোয়া তুলসী পাতা তাও না। কিন্তু আমাদেরকে, আমি যদি এই প্রবলেমগুলো যদি অ্যাড্রেস করতে পারি, আমার ধারণা ইন জেনারেল ইমিগ্রেশনে আমরা বেনিফিট পাবো। এবং আমেরিকান আইন কিন্তু কাউকে কারো বিরুদ্ধে ডিসক্রিমিনেট করে না। অ্যাডভোকেট চৌধুরী যেটা বলছিলেন যে অ্যাজ এ পলিসি, কান্ট্রি ওয়াইজ পলিসি হয়তো ইমিগ্রেশনের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট, কিন্তু দেশভিত্তিক কিন্তু ডিসক্রিমিনেশন আমরা করবো না। কাজে আমরা যদি আইন কানুন মানতে পারি, একটু সচেতন থাকতে পারি, আমরা এই বেনিফিটগুলো নিতে পারবো। মিস্টার হাসান তারিক চৌধুরী, যে জায়গায় আমরা ছিলাম, যে বিদেশে মূলধারার রাজনীতিতে বাংলাদেশের নাগরিকরা কেন অগ্রসর হতে পারছে না বা আদৌ অগ্রসর হতে চায় কিনা, ইন্টারেস্টই অনেক সময় দেখা যায় না, বা তারা বরং interest বাংলাদেশের পলিটিক্স নিয়ে অনেক বেশি ব্যস্ত। তো এইটা আসলে আমাদের চিন্তার দৈন্যতা আমি বলবো, এই কারণে যে আমরা আসলে উঁচু এবং জায়গায় আমরা উঁচু অনেক করে, সময় দেখি আমাদের বড় বড় নেতা নেত্রীরা গেলে এয়ারপোর্টের যে অবস্থা হয়, এটা বোধহয় অন্য কোনো দেশের ক্ষেত্রে ওই এয়ারপোর্টের হয় যারা যে আছে আমার তারা ইভেন হোটেলেও যখন থাকে, হোটেলের লবিতে এই পরিমাণ ভিড় করে, যেটা অন্য দেশের নেতা নেত্রীদের দেখেন ক্ষেত্রে আমরা বোধহয় তো হয় না। এই বিগত বেশ প্রায় 10-11 মাস ধরে ফ্যাসিবাদ নিয়ে কথা বলছি। তো ফ্যাসিবাদ এই আলোচনায় খুবই প্রাসঙ্গিক। ফ্যাসিবাদ জন্ম হয় কিভাবে? ফ্যাসিবাদের একটা বড় কম্পোনেন্ট হলো পার্সোনালিটি কাল্ট, এবং এই ব্যক্তি পূজা, এই চামচাতন্ত্র, এইটা হলো আমাদের এই 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 সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা কিন্তু দেখা যায়। যে কারণে বিদেশে যখন এই দেশের কোনো নেতা যান, তখন প্রবাসীরা তার হোটেলে গিয়ে তাকে নজরানা দেওয়া, তার নামে জিন্দাবাদ দেওয়া, এই যে চামচাতন্ত্র বা পীরতন্ত্র বা ব্যক্তি পূজা ইত্যাদি আমরা একটা খুবই নেগেটিভলি আমাদের দেখতে হয়, এটা খুবই দুঃখজনক। কিন্তু তার বদলে আমরা এই ক্ষেত্রে অনেকটা অন্যান্য দেশের কাছ থেকে শিখতে পারি। বিশেষ করে আপনি যদি এখন নিউ ইয়র্কের সবচেয়ে পপুলার ইয়াং পলিটিশিয়ান জোহরান মামদানিকে যদি আমরা দেখি, দেখেন মামদানি কি করে গোটা আমেরিকার ভিতকে একটা নাড়া দিল, যে একটা বিদেশি স্টুডেন্ট ওই দেশে এসে সেই দেশের একটা বড় মেয়রাল ইলেকশনে, হ্যাঁ, সে একটা ঝড় তুলে দিল। এবং আমি মানে সৌভাগ্যক্রমে আমি সেই ক্যাম্পেইনটার সময় আমি ছিলাম, এবং আমি ঈদের সময় ছিল, আমি নিউ ইয়র্ক ইসলামিক কালচারাল যে মসজিদ আছে সেই মসজিদে আমি ঈদের নামাজ পড়তে গেলাম। সেখানে দেখলাম মামদানির মা এবং তার ফ্যামিলি মেম্বাররা ক্যাম্পেইন করছে ঈদের নামাজের দিনে উইথ প্যাম্পলেট। তো দেখা গেল যে তারা কিভাবে সেই উগান্ডা থেকে এসে ভারতীয় একজন বংশোদ্ভূত নাগরিক কিভাবে আমেরিকার যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিতে শীর্ষস্থানে চলে যাচ্ছেন। আমরা বাংলাদেশিরা ওখান থেকে শিখতে চাই না, আমরা এটাকে খুব চ্যালেঞ্জিং মনে করি। কিন্তু আমি মনে করি এই চ্যালেঞ্জটা নেওয়া দরকার, এবং এটা যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের দেশের যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন বা ইউকেতে আছেন বা ফ্রান্সে আছেন, তারা কিন্তু সেই বেনিফিটটা পাবেন না। সেজন্য আমাদেরই এনকারেজ করা উচিত যে এই চামচাতন্ত্র, পীরতন্ত্র এবং এই যে আপনার ব্যক্তি পূজা ইত্যাদি পরিত্যাগ করে আত্মমর্যাদার বলে বলিয়ান হওয়া। আমরা প্রবাসীরা যদি আমাদের সেলফ রেসপেক্ট এবং নিজস্ব কোয়ালিটির উপরে বেস করি, যে আমি কোয়ালিফাইড প্রফেশনাল হব, আমি একাডেমিক্যালি কোয়ালিফাইড হব, আমি এক্সপার্টাইজ কিছু অর্জন করব, তাহলে পরে আমি মূলধারে অবদান রাখতে পারবো। বিদেশে, ইউরোপে বা পশ্চিমে কিন্তু চাপাবাজি করে অবদান রাখা যায় না। আপনি ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেক কথাই বলতে পারি, বাট হি হ্যাজ সাফিসিয়েন্ট কোয়ালিটি টু কন্ট্রিবিউট ইন হিজ ইকোনমি। তো এটা উনি প্রুভ করেছেন, তার অন্য এক ধরনের ক্যাপাসিটি তার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম বিল ক্লিন্টনেরও একটা বিশেষ ক্যাপাসিটি এবং এক্সপার্টাইজ ছিল। আমাদের দেশে আনফর্চুনেটলি যারা পলিটিশিয়ান, অধিকাংশেরই, আমি পলিটিক্স করি, আমি নিজেকে সহ বলছি, যে আমরা পলিটিক্স করতে গিয়ে চাপাবাজির বাইরে আর কোনো এক্সপার্টাইজ আমরা অর্জন করতে শিখি না। আমরা আর কোনো, বিশেষ করে যে পলিটিক্সেরও তো এক্সপার্টাইজ আছে, পলিটিক্সেরও অনেক লেখাপড়ার ব্যাপার আছে, কনস্টিটিউশন আছে, লিগাল প্রসিডিংস আছে, হিউম্যান রাইটস পলিটিক্সের সাথে খুবই অ্যাফিলিয়েটেড, এনভায়রনমেন্ট পলিটিক্সের সাথে অ্যাফিলিয়েটেড, মডার্ন টেকনোলজি খুব অ্যাফিলিয়েটেড। আমি একবার ভিয়েতনামে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে সেখানকার যে টপ পলিট ব্যুরোর লিডাররা তারা একটা ওয়ার্কশপ করছে
ওখানে 9 জন পিএইচডি ছিলেন, 9 জন পিএইচডি ডিগ্রিধারী পলিটিশিয়ান, ভিয়েতনামের রুলিং পার্টি কমিউনিস্ট পার্টির লোকেরা, তারা ওয়ার্কশপ করছে ক্যাপাসিটি বিল্ডিংয়ের উপরে। ওই পর্যায়ে গিয়েও তারা মনে করছেন যে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার। আমাদের এখানে ক্যাপাসিটি বিল্ডিং প্রয়োজন হয় না, আমরা জিন্দাবাদ জিন্দাবাদ এবং চামচাগিরি করতে পারলেই আমাদের দেশে ক্যাপাসিটি হয়ে যায়। এই যে ক্রাইসিস, এইটাই কন্টামিনেটেড হয় বিদেশে। আমরা তো গ্রহ বিচ্ছিন্ন কেউ না, সমাজ বিচ্ছিন্ন কেউ না। এবং এখন তো আমরা দেখি যে বাংলাদেশের পলিটিক্স তো বিদেশ থেকে অনেকখানি নিয়ন্ত্রণ হচ্ছে, নতুন নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এবং বিদেশে যেটা আমরা একসময় বলতাম যে পত্রিকায় দেখতাম সাইবার দুর্বৃত্ত, একটা শব্দ এখানে খুব, সাইবার ক্রিমিনালস, হ্যাঁ, বা সাইবার তারা এক ধরনের ওয়েভ, এক ধরনের হাইপ বা ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করছেন, অনেক ধরনের প্রভোকেশন করছেন। এইটাও বিদেশে আমাদের ভাবমূর্তিকে যে খুব ভালো করছে তা না, এবং এর ফলে বিদেশে অবস্থানরতরা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে। এবং আপনি দেখবেন যে ফেসবুকে আজকাল, আমি আজকেও দেখলাম যে বিদেশে পুলিশ, এটা আপনি যদি বলতে পারেন আপনার কাছে শুনতে চাইবে। কিন্তু মিস্টার রাজু মহাজনের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে পশ্চিমা একটা দেশের থেকে, সেখান থেকে অন্য দেশে যে ধরনের, মানে আমি যদি বলি যে কালচারের কথা বলেন, হিউম্যান রাইটসের কথা বলেন, অন্যের অধিকার হরণ করা বলেন, ভাষার ব্যবহার বলেন, এগুলো যেভাবে হচ্ছে সেটা আসলে ওইসব দেশের আইন অ্যালাউ করে কি না, ওই সব দেশে করতে পারেন কি না, একটু আমি বুঝতে চাই আপনার কাছ থেকে। হাসান তারিক চৌধুরী শেষ করুন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি খুব অল্প কথাই শেষ করব। সেটা হলো এই যে আমরা সাইবার ওয়ার্ল্ডে যেটা দেখি, সাইবার ওয়ার্ল্ডের তো একটা আচরণবিধি আছে, কোড অফ কন্ডাক্ট আছে। এবং আপনি দেখেন যে মেটা, ফেসবুক এবং আপনার যে লিঙ্কডইন বা আদার্স, ইনস্টাগ্রাম, এভরিওয়্যার, তারা কিন্তু বলে দেয় তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড। কিন্তু এই কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ভায়োলেট করে দিনের পর দিন আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যা বাংলা ভাষায় যা আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে যা দেখতে পাচ্ছি, এইটা আমার ধারণা, আমি যতটুকু কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করেছি সোশ্যাল মিডিয়াতে, এটা অ্যালাউ করে না। এই জন্য দেখবেন যে স্টার মার্ক দিয়ে একটা বাজে কথা লিখছে, এই জন্যই দেখবেন যে একটা ডট শব্দ দিয়ে একটা বাজে কথা লিখছে। ইট ইজ অলসো এ প্রভোকেশন। এই প্রভোকেশন আমাদের বাংলাদেশের আইন তো অ্যালাউ করেই না, এটা প্রভোকেশনের একটা বড় জায়গা। কিন্তু যেহেতু আইন অনেক সময় নিভৃতে চুপচাপ হয়ে যায়, তখন হয়তো এগুলো কাজ করে না। কিন্তু বিদেশের আইন তো চুপচাপ হয়ে যায়নি, সেখানে নিশ্চয়ই আইন কথা বলবে। তো আশা করি আমার লার্নেড ফ্রেন্ড এই জায়গাতে একটু অ্যাড্রেস করবেন। থ্যাংক ইউ। জি, মিস্টার রাজু মহাজন। থ্যাংক ইউ। এটা খুবই নাইস একটা প্রশ্ন। এখন এখানে দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো মত প্রকাশের স্বাধীনতা, আবার একটা হলো যে অন্যকে শারীরিকভাবে লাঞ্ছনা করলে সেটা আবার একেবারে ক্রিমিনাল অফেন্স। তো যখন ধরেন বাংলাদেশের একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী পর্যায়ের কেউ যখন আসে, তার বিরুদ্ধে যদি প্রোটেস্ট হয়, এটা আবার আমেরিকার আইনে ওকে, কারণ এটা একটা মত পলিটিক্যাল ওপিনিয়ন এক্সপ্রেস করছে, কাজে এটা যদিও এটা দেখতে ভালো দেখায় না, এবং এটা খুবই, আমরা একেবারে বিষয়টা একেবারে খুবই সস্তা পর্যায়ে নিয়ে গেছে এই প্রোটেস্টটাকে, এবং একেবারে ভায়োলেন্সের পর্যায়ে। কিন্তু যখন আবার এটা ভায়োলেন্স হচ্ছে, তখন আবার এটা সরাসরি ক্রিমিনাল অফেন্স। কিন্তু আমেরিকান আবার জুডিশিয়ালিতে আমরা আবার সবসময় জুডিশিয়াল ইকোনমি বলে একটা টার্ম ইউজ করি, যে যেমন ধরেন একজন মানুষ যদি এমন একটা অন্যায় করে যেটার জন্য ক্ষতি হয়েছে ধরেন 10 টাকা, কিন্তু এটা এনফোর্স করতে গেলে জুডিশিয়াল সিস্টেমের খরচ হবে 100 টাকা, তার মানে 90 টাকা যেহেতু সরকারের লস হচ্ছে, সেহেতু তারা ওইদিকে অ্যাটেনশন দেয় না। এই জন্য ছোটখাটো অন্যায়, ছোটখাটো অনেক বিষয়কে তারা অ্যাভয়েড করে যায়। এটা একটা ফ্যাক্টর আছে। আর একটা ফ্যাক্টর হলো যারা ভিকটিম, তারা অনেক সময় পুলিশকে হেল্প করতে চায় না। যেমন ধরেন আপনি হয়তো একজন বাংলাদেশের একজন পলিটিশিয়ান, আপনি হয়তো আমেরিকায় আসছেন, এসে আপনি হয়তো এখানকার ভায়োলেন্সের শিকার হয়েছেন, বা আপনি দুই দলের লোক মারামারি করছে, যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শারীরিকভাবে, তারা যে একটু পুলিশকে কল করবে, এখানকার লোকাল পুলিশ, তারাও আইনের আশ্রয় নিতে চায় না। এবং অনেক সময় দেখা যায় যে এখানকার ক্রিমিনাল কেসগুলি তো যে রাষ্ট্রপক্ষ থেকে সরাসরি উদ্যোগ নেয়, ক্রিমিনাল কেসগুলি করে রাষ্ট্রপক্ষ। তো রাষ্ট্রপক্ষ যখন উদ্যোগ নেয়, তখন যখন এই ভিকটিমদের কাছে যায় তাদের উইটনেস স্টেটমেন্ট নেওয়ার জন্য, এক্ষেত্রেও তারা কোঅপারেট করে না। বাংলাদেশিরা এতটাই ইন্টারেস্টিং যে তারা নিজেরা মারামারি করবে, নিজেরা সবকিছু করবে, কিন্তু অন্যদের সঙ্গে যোগাযোগ করবে না, কাউকে কোঅপারেট করবে না, পুলিশের কাছে যাবে না, কিচ্ছু করবে না। ফলে অনেক সময় দেখা যায় যে যেগুলি ক্রিমিনাল কেসের আন্ডারে পড়ার কথা, সেগুলিও চাইলে পুলিশ ইনভেস্টিগেট করতে পারছে না বা জুডিশিয়ারি হস্তক্ষেপ করতে পারছে না। আর একটা তো মত প্রকাশের স্বাধীনতা, সেই জায়গায় নয়। আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে চেয়েছি সেটি হলো যে ভায়োলেন্স তো কেউ করবে না, দ্যাটস ওকে, বাট সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমি এমন কোনো উস্কানিমূলক কথা বললাম যেটা কোনো একটা দেশে সন্ত্রাসী ঘটনার জন্ম দিল, এবং ফেসবুক বা আপনি সেটা যুক্তরাজ্যে বসে করছেন, ইটালিতে বসে করছেন, বা জার্মানিতে বসে করছেন, কিন্তু সেটা ওই দেশের ভেতরে আপনি করলে আইন কি বলে,
বাট ওই দেশে বসে আপনি অন্য দেশের উপরে প্রভাব বিস্তার করছেন বা অন্য দেশে এই জিনিসগুলো করছেন, সেটাও বা কতটা আইনের বিচারে গ্রহণযোগ্য, সেটা আমার মনে হয় হাসান মানে টেরোরিজম মানে গ্লোবালি টেরোরিজম বা টেররিস্ট প্রভোকেশন, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স ইন এনি কান্ট্রি। তো এই প্ল্যানেটে কোথাও কেউ টেরোরিজম করবে না, কেউ মানুষ নরহত্যা করবে না এবং কেউ কাউকে আঘাত করবে না। এটার হয়তো পেনাল্টি এক এক জায়গায় এক এক রকম হতে পারে, ইনভেস্টিগেশন প্রসেস ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি বাংলাদেশে বসে একটা অ্যান্টিসেমেটিক কথা আমি ফেসবুকে বললাম এবং ওই প্রভোকেশনের ফলে ইউএসএতে 4 জন নিরীহ ইহুদিকে মেরে ফেলা হলো, বা ওখানে বসে ইউএসএতে বসে কেউ একজন এমন কোনো কথা বললো যেখানে বাংলাদেশে বসে 4 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরে ফেললো ওই উস্কানির পরিপ্রেক্ষিতে, বাট আই ইউজ ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাজ এ টুল টু প্রভোকেট ফর টেরোরিজম। এই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে চাই। ওই এক টেরিটরিতে বসে আরেক টেরিটরিতে তার যে প্রভাব বলয় বিস্তার করবার চেষ্টা নেগেটিভ অর্থে, সেটার জন্য কোনো আইন হাউ ডাজ ইউএস ল সে, মানে এই জায়গাগুলো তো আমাদের বোঝা দরকার। এগুলো খুবই টাফ, কারণ এখানে যেটা বললাম মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সোশ্যাল মিডিয়া তো একটু দূরে, ধরেন একজন থাকে এক জায়গায়, আরেকজন থাকে, এখানে স্ট্যান্ডার্ডটা খুবই হাই। কাজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওইটা দিয়ে প্রসিকিউট করা খুবই টাফ। মানে আনলেস ধরেন আমি একজনকে বললাম যে আমি তোমাকে কালকেই মেরে ফেলবো, এবং তারপরে গিয়ে, বা আমি আমার দলের লোককে বললাম যে ওকে গিয়ে এখনই মেরে ফেল, এই টাইপের সরাসরি বললাম, এবং তারপরে ধরেন উইদিন শর্ট টাইমটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, ধরেন 24 ঘন্টার ভিতরে তাকে গিয়ে সত্যি মেরে ফেললো, এরকম যদি ডিরেক্ট কানেকশন এস্টাবলিশ করা যায় তাহলে হয়তো প্রসিকিউট করা যেতে পারে। কিন্তু একটু ইনডিরেক্ট, একটু লং টার্ম ইফেক্ট করলে ওইটা আসলে প্রসিকিউট করা খুবই কঠিন, কারণ তখন মত প্রকাশের স্বাধীনতা হেভিলি ভায়োলেট হবে আর কি। এখানে এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হলো যে ধরেন আমি আমেরিকায় বসে একটা পোস্ট করলাম, যে কারণে ধরেন বাংলাদেশে হয়তো একটা হিন্দু পরিবারে বা সংখ্যালঘু পরিবারের উপরে গিয়ে সরাসরি অ্যাটাক হলো। এখন বিষয়টা হলো যে যাদের উপরে অ্যাটাক হয়েছে তারা তো আমেরিকার নাই, কাজে তারা যে এই ব্যক্তির বিরুদ্ধে যদি লসুট করতে হয় তাহলে তো আমেরিকার ভিতরে করতে হবে, সে তো আমেরিকায় নাই, কাজে তার পক্ষে বাংলাদেশে বসে আমেরিকায় লসুট ফাইল করা অলমোস্ট ইম্পসিবল। তো ওইটা বাংলাদেশ সরকারকে দেখতে হবে যে এটার যে কি ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ছে। ভিকটিমের ফ্যামিলি ফ্রেন্ডস তো তারা যদি ইউএস তে অবস্থান করে, তারা যদি লসুট করে, সেটাও তো তাদের স্কোপ রয়েছে নিশ্চয়ই। ইমিডিয়েট ফ্যামিলি ইমিডিয়েট ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রেন্ডস বোধহয় হবে না, আমাকে একটু দেখে বলতে হবে, কিন্তু ফ্রেন্ডস বোধহয় লসুট ফাইল করতে পারবে না। ইমিডিয়েট ফ্যামিলি যদি হয় তারা পারবে। কিন্তু সাধারণত যেটা হয় এই জাতীয় ক্ষেত্রে ফেসবুক যেহেতু বা প্রাইভেট কোম্পানি, এখানে আর একটা বড় চ্যালেঞ্জ হলো যে সরকার যে করবে, মতটাকে কন্ট্রোল করবে, তারা হলো পাবলিক স্পেসে করে, কিন্তু ফেসবুক বলি, লিঙ্কডইন বলি, এখন যেটা হচ্ছে যে টুইটার ছিল আগে, যেটা এখন যেটা এক্স, এগুলো কিন্তু সব প্রাইভেট কোম্পানি, তখন এগুলো আবার চলে যায় যে ওই কোম্পানির পলিসির আন্ডারে চলে যায়। তো ওইটা আরেকটা লেয়ারের ঝামেলা তৈরি করে। ফেডারেল ল ক্যানট অ্যালাউ এ প্রাইভেট কোম্পানি টু প্রপাগেট অর টু প্রমোট টেরোরিজম। এটা এক এক দেশের ল এক এক রকম। ফেডারেল ল, সো ফার আই আন্ডারস্ট্যান্ড, মানে আপনি একটা রাইট, বাট এটা ফেডারেল ল তো কখনোই ডিরেক্ট কানেকশন থাকতে হবে। ইউএস ফেডারেল ল কখনোই তো প্রাইভেট কোম্পানিকে অ্যালাউ করবে না যে সে টেরোরিজম। আমি এখন একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমরা আসলে প্রবাসীদের কিভাবে বাংলাদেশের সঙ্গে কানেক্ট করতে পারি। হাসান তারিক চৌধুরী, আপনার কাছে এটা প্রশ্ন, আর রাজু মহাজনও এই প্রশ্নের উত্তর দিতে পারেন, এবং একই সঙ্গে আসলে যারা মাইগ্রেট করতে চান নানা ফর্মস ফ্যাশনে, তাদের জন্য আপনার পরামর্শ কি, বা কি স্কোপ আছে? কারণ আমরা আসলে জনসংখ্যার ভারে নুব্জ একটা দেশ, আমরা চাই প্রচুর বাংলাদেশ থেকে প্রচুর লোক, অবশ্যই দক্ষ, অদক্ষ নয়, অদক্ষ শ্রমিকদের দিয়ে আমরা যথেষ্ট সুবিধা নিয়েছি, কিন্তু তাদের দিকে তাকাইনি। কিন্তু আমরা দক্ষতা তৈরি করতে চাই, ভাষার জ্ঞানটা দিতে চাই, এবং বাইরে পাঠাতে চাই, এবং তাদেরকে দেশের সঙ্গে যুক্ত রাখতে চাই। আবার তারা যে দেশে যাচ্ছেন সেই দেশেও তারা কন্ট্রিবিউট করুক, এমনকি যেটা হাসান তারিক চৌধুরী বলেছেন যে তারা মেইন স্ট্রিম পলিটিক্সে ঢুকুক, ওই দেশও কন্ট্রিবিউট করুক, এবং সেখানে যদি কেউ পাওয়ারফুল হয়, যে রাজু মাহাজন যদি এখন আমেরিকায় কংগ্রেসম্যান বা সিনেটর হন, নিশ্চয়ই আমরা বাংলাদেশের জন্য তাকে ব্যবহার করতে পারি। মানে এই রকম চিন্তার স্কোপগুলো কি আছে সেটা আপনার কাছ থেকে শুনবো, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ জিল্লু ভাই। আসলে দেখেন, আমাদের কানেক্ট করার অনেক পজিটিভ ওয়ে আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে রেসপন্সিবল হতে হবে। রেসপন্সিবল কোন অর্থে? যে আমাদের দেশটাকে বিদেশে আমরা আর পচাবো না,
আমাদের দেশটাকে আমরা একটা জাস্ট আমি একটু interrupt করি। একটা বোধ হয় যে ইকোনমিক টাইটা যদি নিশ্চিত না করা যায়, যে তাহলে কিন্তু অনেকেই আসলে এক্স্যাক্টলি দেশে ইকোনমিক আসতে টাইয়ের চাইবে একটা না। বড় জায়গা লার্নেড ফ্রেন্ড মিস্টার রাজু মহাজন অলরেডি বলেছেন যে রেমিটেন্সের আমরা শুধু লেবার বেজ রেমিটেন্সের মধ্যে না থেকে বিজনেস অ্যান্ড কর্পোরেট বেজ রেমিটেন্সের মধ্যে আমাদের ইন করতে হবে। এবং ইন করতে গেলে আমরা বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের আমলে যেরকম মনোপলি দেখেছি, সাম এজেন্সি ওরাই শুধু চিংড়ি পাঠাবে, ওরাই শুধু শুটকি পাঠাবে ইউএসএতে। নো, এখানে একটা গ্রুপ অফ এক্সপোর্টার্স এবং গ্রুপ অফ কনসোর্টিয়াম, তারা এই ইউএস অ্যাগ্রো মার্কেটে সুপার শপে তারা রুল করবে। এবং আমাদের দেশের প্রোডাক্টের হিউজ চাহিদা কিন্তু ওখানে রয়েছে, নট অনলি উইদিন দ্য বাংলাদেশি কমিউনিটি বাট অলসো উইদিন দ্য আদার নেশনস অ্যান্ড কমিউনিটি। তো এই জায়গায় আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্টের যারা আমাদের দূতাবাসগুলো বিদেশে যারা রয়েছে এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এবং কমার্স মিনিস্ট্রি, তাদের একটা বিরাট রোল রয়েছে। এবং সেটা যদি ভবিষ্যতে যদি দেশে কখনো সুশাসন আসে, গণতন্ত্র যদি কখনো এই দেশে বাংলাদেশে আসে, তখন সেই গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক সরকারের দায়িত্ব হবে বিদেশের সাথে অর্থনৈতিক টাই বৃদ্ধির জন্য অন্তত এই দুইটি মন্ত্রণালয়, অর্থাৎ আপনার এই বাণিজ্য মন্ত্রণালয় এবং আমার যে জনশক্তি এবং কর্মসংস্থান আমরা যেটা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়, সেই জায়গায় একটা ডেঞ্জারাস খেলা হলো আমরা দেখি যে এখানে যে বায়রা বলে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, রিক্রুটিং এজেন্সিদের সমিতি, ইটস এ মানে ভিশাস সার্কেল। এই সার্কেলটা এমন যে কত লক্ষ লক্ষ প্রবাসীরা যে অভিবাসন প্রত্যাশীরা যে প্রতারিত হয়, যার জন্য আপনার এই অভিবাসন আইন যেটা হয়েছে 2013 সালের, সেখানে বলা হয়েছিল যে এই আইন দিয়ে তারা রিক্রুটিং এজেন্সিগুলো যাতে মানুষকে ঠকাইতে না পারে, প্রতারণা করতে না পারে, এটাকে রেগুলেট করবে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। বাট ইট ইজ নট অ্যাডিকুয়েট। এইটার একটা সংস্কার এখানে দরকার, যদিও সংস্কার এখন একটা অন্যরকম শব্দ হয়ে গিয়েছে এখানে, কিন্তু সংস্কার তো একটা পজিটিভলি আমাদেরকে এই জায়গায় দেখতে হবে। এবং সেই জায়গায় আমি মনে করি আমাদের এই দুইটি মিনিস্ট্রি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বেশি বেশি করে জেলা পর্যায়ে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দরকার। অর্থাৎ আমরা বিদেশে যাদেরকে পাঠাবো তাদের তো এনাফ জায়গা থাকতে হবে তার সেই মানে স্কিল তৈরি করার জন্য, এবং স্কিল লেবার তৈরি করার জন্য আমাদের যদি ইনস্টিটিউশন এই দেশে গড়ে না ওঠে, ওই ঢাকায় কয়েকটা পলিটেকনিক, কয়েকটা জায়গায় কয়েকটা ছোটোখাটো স্কুল দিয়ে কিন্তু এটা পূরণ হবে। লক্ষ লক্ষ শ্রমিক, তাদের জন্য লক্ষ লক্ষ ট্রেনিং ইনস্টিটিউট দরকার বিভিন্ন ট্রেডে। তাইলে পরে, এবং এটা যদি আপনার ওই যে আইএলওর দ্বারা রেগুলেটেড হয়, আইএলও সার্টিফাইড হয় যে তারা দক্ষ শ্রমিক এবং তাদের এই স্কিলটা রয়েছে, এবং এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ সার্টিফিকেট হয়, লাইক পর্যটন কর্পোরেশন একটা দেয় ওই কুকিং এবং শেফ ইত্যাদির উপরে। এরকম যদি একটা করা যায় তাহলে মনে করে যেটা আপনি বললেন যে বিদেশের সাথে আমাদের যে ইকোনমিক টাই এবং আমরা ইকোনমিক্যালি একটা কন্ট্রিবিউটিং নেশন, এই জায়গাটা আমরা তৈরি করতে পারবো। মিস্টার রাজু মহাজন। ধন্যবাদ। এবং আমি একবার স্পেসিফিক কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন EB1 নামে একটা ক্যাটাগরি আছে, এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি। বাংলাদেশ থেকে অনেক মানুষ EB1 ভিসা নিয়ে, অনেক জার্নালিস্ট, অনেক অভিনেতা অভিনেত্রী, অনেক ডিরেক্টর, অনেক সিনেমাটোগ্রাফার, তারা আমেরিকায় আসে, এসে নিউ ইয়র্কে থাকে। তারা এইখানে বসে মাঝে মাঝে বাংলাদেশে গিয়ে কাজ করে। আমি তাদের অনেকের সাথে কথা বলছি, আমি বলছি কি আপনারা আমেরিকার যে মেইন স্ট্রিম যে মার্কেট আছে, কারণ আমেরিকা তো মিডিয়া মার্কেট বিশাল মার্কেট, না? হলিউডে হাজার হাজার ফিল্ম প্রডিউস হচ্ছে প্রতি বছর, টিভি সিরিজ হচ্ছে, সেখানে কেন ট্রাই করেন না? তারা ওখানে যাওয়ার কথা চিন্তাও করে না। কিছু কিছু ব্যারিয়ার তো আছে, আই আন্ডারস্ট্যান্ড, ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, টেকনোলজি একটা ব্যারিয়ার, তারপরে এখানে এক ধরনের কাজ হবে, এগুলো সব আছে, এগুলো থাকবে, এগুলো আমাদেরকে ওভারকাম করে যেতে হবে। আমি যখন প্রথমে আমেরিকায় আছি, আমিও তো চিন্তা করি না যে আমি এখানে এত নাম করে একজন অ্যাটর্নি হতে পারবো বা এরকম কিছু করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। আমাদের বাংলাদেশি যারা অলরেডি প্রবাসে আছে, তাদের অনেকের ভিতরে আছে ওই যে নিজের যে একটা গণ্ডির বাইরে যাওয়ার জন্য আমি চিন্তাই করি না। কাজে আমার মনে হয় একদম প্রথম যে চিন্তাটা দরকার সেটা হলো একটু গণ্ডির বাইরে যাওয়ার যে মানসিকতা, একটু ইচ্ছা, আগ্রহ, চেষ্টা করা, এইটা খুব গুরুত্বপূর্ণ দরকার। এই জন্য যে প্রবাসী যারা আছে, তৃতীয় মাত্রা আমি জানি আমেরিকা থেকেও অনেক মানুষ দেখে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনি যে প্রফেশনেই থাকেন, আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট হন, এখানে এসে একজন বড় অ্যাকাউন্টেন্ট হওয়ার চেষ্টা করেন, এখানকার যারা মেইন স্ট্রিম অ্যাকাউন্টেন্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনি যদি একজন অভিনেতা অভিনেত্রী হন, একজন ডিরেক্টর হন, সিনেমাটোগ্রাফার হন, জার্নালিস্ট হন, এখানে তো CNN আছে, তাই না, MSNBC আছে, ফক্স আছে, এদের সঙ্গে যোগাযোগ করেন। তো আমার মনে হয় ওই জায়গাটা আমাদের কাজ করা দরকার। আরেকটা বিষয় হলো যে আমার লার্নার কলিগ অ্যাডভোকেট চৌধুরী, উনি যে কথাটা বললেন যে বাংলাদেশে একটা ট্রেনিং বিষয়টাকে একটু ফোকাস করা উচিত। যেমন আমি জানি আমেরিকায় প্রচুর শেফের সংকট, এটা নিয়ে আমাদের বাংলাদেশি একটা প্রতিষ্ঠানে কাজ করছে। আমাদের নিউ ইয়র্ক একজন ভদ্রলোক আছে, খলিল ভাই, ওনার একটা ইনস্টিটিউট আছে, এরকম আরো অনেকেরই আছে।
তো আমার মনে হয় যে এক্ষেত্রে বাংলাদেশ সরকার উদ্যোগ নিতে পারে যে দক্ষ শেফ যদি তৈরি করা যায়, এটা একটা বড় মার্কেট আছে। তারপরে বর্তমানে যে এআই টেকনোলজি চলে আসছে, তো এআই এআই ইউজ একটা বিশাল মার্কেট তৈরি করবে বাংলাদেশ, সারা পৃথিবীর জন্যই। তো বাংলাদেশি দক্ষ যদি এআই কর্মী তৈরি করে পাঠানো যায়, তো আমার মনে হয় যে ইটস ইজ এ ভেরি গুড আইডিয়া যে বাংলাদেশে যেহেতু একটা ছোট দেশে অনেক জনসংখ্যা, কাজে আমরা যদি এই জনসংখ্যাকে রপ্তানি করতে পারি, কিন্তু অবশ্যই স্কিলড ম্যান পাওয়ার হতে হবে, এবং সেক্ষেত্রে যারা অলরেডি প্রবাসী, আমার মনে হয় তাদের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি সহজ বাংলাদেশ সরকারের চেয়ে, কারণ তারা অলরেডি এই মার্কেটে আছে। জি, আমরা শেষের দিকে হাসান শেষ তারিক কথা চৌধুরী, এটাই বলবো ক্লোজিং রিমার্কস। জি, যে আমাদের দূতাবাসের কর্মকর্তারা, রাষ্ট্রদূতরা যেন আমাদের প্রবাসীদের সাথে রাজা জমিদারের মতো আচরণ না করেন, এবং বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন ফিরে আসলে অবশ্যই বিদেশের সাথে আমাদের ইকোনমিক টাই আরও বাড়ানোর মধ্য দিয়েই অভিবাসনের ক্ষেত্রে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে একটা স্টার অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। সেই সম্ভাবনা, সেই স্ফুরণ বাঙালি জাতির মধ্যে রয়েছে। মিস্টার রাজু মহাজন, ক্লোজিং। হ্যাঁ, ধন্যবাদ। এবং আমি অ্যাডভোকেট চৌধুরীর সঙ্গে 100% একমত যে বাঙালি জাতি আমরা কিন্তু খুবই মানে ফাইট করে টিকে থাকা টাইপের জাতি আর কি। আমি অনেক কথা বলি যে গত 54 বছরে আমাদের স্বাধীনতার ইতিহাসে আমরা যত আন্দোলন সংগ্রাম করেছি, আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের বিরুদ্ধে যত সংগ্রাম করেছি, আমরা যদি এই যে এনার্জিটা, এই যে পাওয়ারটা, এটাকে যদি আমরা গ্লোবাল স্কেলে নিয়ে যেতে পারি, আমরা যদি এটাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এটা যদি আমরা সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারি, এই যে আমাদের একটা অদম্য আগ্রহের জায়গা, অদম্য শক্তি, এটা যদি আমরা সেখানেও ব্যবহার করতে পারি, আমরা অবশ্যই ভবিষ্যতে অনেক বড় একটা জাতি হিসেবে, সম্মান জাতি হিসেবে সারা পৃথিবীতে নিজের স্থান তৈরি করে নিতে পারবো। মিস্টার রাজু মহাজন এবং অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম প্রবাসীদের নিয়ে, আমরা কথা বলছিলাম যারা বিদেশে যেতে চান তাদের নিয়ে। নিঃসন্দেহে একটা কথা মাথায় প্রত্যেকেরই রাখা, যে দেশেই যান না কেন সেই দেশের আইন কানুন সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আপনাকে সেখানে বসবাস করতে হবে। আমাদের দেশের অনেকেই সেটা করতে চান না, এমনকি অন্য দেশ থেকে এসে আমাদের এখানেও যদি কেউ কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন বা আমাদের যে ইকোসিস্টেম সেটাকে ধ্বংস করবার চেষ্টা করেন, সেটাও কিন্তু আমরা পছন্দ করব না। কিন্তু এটা মাথায় রাখার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে যারা আমাদের দেশের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন, রাজনীতিটা অনেকের কাছে এন্টারটেনমেন্টও, যারা বিদেশে গিয়ে রাজনীতি করতে চান তারা যদি সেখানে মেইন স্ট্রিম পলিটিক্সে নিজেদেরকে যুক্ত করেন, সেটা তাদের জন্য কল্যাণকর, ওই দেশের জন্যও ভালো, বাংলাদেশের জন্য কল্যাণকর, এটা যেন তারা মাথায় রাখে। বিদেশে আমরা যত বেশি মানুষকে পাঠাতে পারবো, দেশের জন্য, দেশের উপরে চাপ কম পড়বে, দেশ অনেকভাবে লাভবান হবে, এবং যারা উন্নত বিশ্বে যাচ্ছেন তারাও অনেকটা সিকিউর ফিল করেন, সেটা একদিক থেকে তাদের জন্য ভালো। কিন্তু তাদের সঙ্গে দেশের একটা সম্পর্ক তৈরি করবার উদ্যোগটা আসলে সরকারকে নিতে হবে, এবং একই সঙ্গে বিদেশে যে দূতাবাসগুলো আছে সেগুলোকেও আরও অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। অনেক ক্ষেত্রেই প্রবাসীদেরকে যারা থাকেন, বিশেষ করে তারা যদি এলিট গোছের না হন, তাহলে তাদেরকে খুব একটা সহযোগিতা বা সম্মান করেন না, সেটা যেন না হয়। প্রত্যেকটি মানুষই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের মর্যাদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সমান মর্যাদা দিতে হবে। এবং যেটা আমার একজন অতিথি বলছিলেন যে বক্সের বাইরে আসলে চিন্তা করতে হবে, চিন্তার গণ্ডিটাকে পরিধিটাকে অনেক বিস্তৃত করতে হবে। আমরা অনেক সময় সেটা করতে চাই না, আমরা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। বাংলাদেশ জেলা, উপজেলা, পারলে আরও ছোট করে ওই গণ্ডির মধ্যে নিজেরা বিদেশি কুকুর পাক খাই, সেখান থেকেও আসলে নিজেদেরকে বের করে আনতে হবে, এবং যেখানে যে যাচ্ছেন সেখানে মূলধারার কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করবার চেষ্টাটাও করতে হবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।